সকাল 7:30। শওকত সাহেব বারান্দায় উবু হয়ে বসে আছেন। তার সামনে একটি মোড়ায় পানি ভর্তি একটা মগ, পানির মগে হেলান দেওয়া ছোট্ট একটা আয়না। আয়নাটার স্ট্যান্ড ভেঙে গেছে বলে কিছু এটাতে ঠেকা না দিয়ে তাকে আর দাঁড় করানো যায় না। শওকত সাহেবের মুখ ভর্তি ফেনা নিয়ে আয়নার সামনে তাকিয়ে আছেন। দাড়ি শেভ করবেন। 45 বছর বয়সের পর মুখের দাড়ি শক্ত হয়ে যায়। ইচ্ছা করলে এই রেজারের এক টানে দাড়ি কাটা যায় না, মুখে সাবান মেখে অপেক্ষা করতে হয়। এক সময় দাড়ি নরম হবে, তখন কাটতে সুবিধা। দাড়ি নরম হয়েছে এ ব্যাপারে নিশ্চিত হবার পর শওকত সাহেব রেজার দিয়ে একটা টান দিতেই তার গাল কেটে গেল। রক মনে হয় কেটেছে, গল গল করে রক্ত বের হচ্ছে। শওকত সাহেব এক হাতে গাল চেপে ধরে বসে আছেন। কিছুক্ষণ চেপে ধরে থাকলে রক্ত পড়া বন্ধ হবে। ঘরে স্যাবলন কিছু আছে কি না কে জানে। কাউকে ডেকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না। সকালবেলার সময়টা হলো ব্যস্ততার সময়, সবাই কাজ নিয়ে থাকে। কি দরকার বিরক্ত করে। এই 1 মাসে 4 বার গাল কাটলো। আয়নাটাই সমস্যা করছে, পুরনো আয়না, পাড়া নষ্ট হয়ে গেছে, কিছুই পরিষ্কার দেখা যায় না। একটা ছোট্ট আয়না কেনার কথা তিনি তার স্ত্রী মনোয়ারাকে কয়েকবার বলেছেন। মনোয়ারা এখনও কিনে উঠতে পারেনি। তার বোধহয় মনে থাকে না, মনে থাকার কথাও না। আয়নাটা শওকত সাহেব একাই ব্যবহার করেন। বাসার সবাই ড্রেসিং টেবিলের বড় আয়না ব্যবহার করে। কাজেই হাত আয়নাটা যে পাড়া উঠে গেছে, মনোয়ারার তা জানবার কথা না। আর জানলেও কি সবসময় সব কিছু মনে থাকে? শওকত সাহেব নিজেই কতবার ভেবেছেন অফিস থেকে ফেরার পথে একটা আয়না কিনে নেবেন। অফিস থেকে তো রোজই ফিরছেন, কই আয়না তো কেনা হচ্ছে না। আয়না কেনার কথা মনে পড়ছে না, মনে পড়ে শুধু দাড়ি শেভ করার সময়। শোবার ঘর থেকে শওকত সাহেবের বড় মেয়ে ইরা বের হলো। সে এবছর ইউনিভার্সিটিতে ঢুকেছে, সেজন্যই সবসময় এক ব্যস্ততার মধ্যে থাকে। শওকত সাহেব বললেন, মা ঘরে স্যাবলন আছে? ইরা বলল, জানি না বাবা। সে যেরকম ব্যস্তভাবে বারান্দায় এসেছিল সেরকম ব্যস্ত ভঙ্গিতে আবার ঘরে ঢুকে গেল। বাবার দিকে ভালো মতো তাকালোও না, তার এত সময় নেই। রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা এটা দেখার জন্য শওকত সাহেবের গাল থেকে হাত সরিয়ে আয়নার দিকে তাকালেন। আশ্চর্যকাণ্ড, আয়নাতে দেখা যাচ্ছে ছোট্ট একটা মেয়ে বসে আছে, আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটার গালে লাল ফুল আঁকা সুতির একটা ফ্রক, খালি পা, মাথার চুল বেনি করা, দুদিকে দুটো বেনি ঝুলছে। দুটো বেনিতে 2 রঙের ফিতা, একটি লাল সাদা। মেয়েটার মুখ গোল, চোখ দুটো বিষণ্ণ। মেয়েটা কে? শওকত সাহেব ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকালেন। তার ধারণা হলো হয়তো টুকটাক কাজের জন্য বাচ্চা একটা মেয়ে রাখা হয়েছে। সে বারান্দায় তার পিছনে বসে আছে। তিনি এতক্ষণ তাকে লক্ষ্য করেননি। বারান্দায় তার পিছনে কেউ নেই, পুরো বারান্দা ফাঁকা। তাহলে আয়নার মেয়েটা এলো কোত্থেকে? শওকত সাহেব আবার আয়নার দিকে তাকালেন। ওই তো মেয়েটা বসে আছে, তার রোগা ফর্সা পা দেখা যাচ্ছে, পিট করে তাকাচ্ছে তার দিকে। ব্যাপারটা কি? মেয়েটা একটু যেন ঝুঁকে এলো। শওকত সাহেবকে অবাক করে দিয়ে মিষ্টি গলায় বলল, আপনার গাল কেটে গেছে, রক্ত পড়ছে। শওকত সাহেব আবারও ঘাড় ঘুরিয়ে পিছন দিকে তাকালেন। না, কেউ নেই। তার কি মাথাটা খারাপ হয়ে যাচ্ছে? একমাত্র পাগলরাই উদ্ভট এবং বিচিত্র ব্যাপার ট্যাপারে দেখতে পায়। এই বয়সে পাগল হয়ে গেলে তো সমস্যা, চাকরি চলে যাবে, সংসার চলবে কিভাবে? শওকত সাহেব আয়নার দিকে তাকালেন না। আয়না হাতে ঘরে ঢুকে গেলেন। নিজের শোবার ঘরের টেবিলে আয়নাটা উল্টো করে রেখে দিলেন। একবার ভাবলেন ঘটনাটা তার স্ত্রীকে বলবেন। তারপরে মনে হলো কি দরকার, সব কিছুই সবাইকে বলে বেড়াতে হবে তা তো না। তাছাড়া তিনি খুবই স্বল্পভাষী, কারোর সঙ্গেই তার কথা বলতে তেমন ভালো লাগে না। অফিসে যতক্ষণ থাকেন নিজের মনে থাকতে চেষ্টা করেন, সেটা সম্ভব হয় না। অকারণে নানান বিষয়ে কথা বলতে হয়। যত না কাজের কথা, তার চেয়ে বেশি অকাজের কথা। অফিসের লোকজন অকাজের কথা বেশি বলতে পছন্দ করে। শওকত সাহেব ইস্টার্ন কমার্শিয়াল ব্যাংকের ক্যাশিয়ার। ক্যাশের হিসাব ঠিক রাখা, দিনের শেষে জমা খরচ হিসাব মেলানোর কাজটা অত্যন্ত জটিল। এই জটিল কাজটা করতে গেলে মাথা খুব ঠান্ডা থাকা দরকার। অকারণে রাজ্যের কথা বললে মাথা ঠান্ডা থাকে না, কেউ সেটা বোঝে না। সবাই প্রয়োজন না থাকলেও তার সঙ্গে খেজুরে আলাপ করবেই। কি শওকত সাহেব, মুখটা এমন শুকনা কেন? ভাবির সঙ্গে ফাইট চলছে নাকি? আজকের স্বাদটা তো ভালো পড়েছেন, বয়স মনে হচ্ছে 10 বছর কমে গেছে। রঙে আছেন দেখি। শওকত ভাই, দেখি চা খাওয়ান। আপনার স্বভাব কাউটা ধরনের হয়ে গেছে, চা বিস্কুট কিছুই খাওয়ান না, আজ ছাড়াছাড়ি নাই।
এই সব অকারণ অর্থহীন কথা শুনতে শুনতে শওকত সাহেব ব্যাংকের হিসাব মেলান। মাঝে মাঝে হিসাবে গণ্ডগোল হয়ে যায়, তার প্রচণ্ড রাগ লাগে। পুরো হিসাব আবার গোড়া থেকে শুরু করতে হয়। মনের রাগ তিনি প্রকাশ করেন না, রাগ চাপা রেখে মুখ হাসি হাসি করে রাখার ক্ষমতা তার আছে। মনের রাগ চেপে রেখে অপেক্ষা করেন সামনে বসে থাকা মানুষটা কখন বিদায় হবে। তিনি তার হিসাব আবার গোড়া থেকে শুরু করবেন। খুবই সমস্যার ব্যাপার। তবে মাসখানেক হলো শওকত সাহেব আরও বড় ধরনের সমস্যায় পড়েছেন। ব্যাংকে কম্পিউটার চলে এসেছে। এখন থেকে হিসাবপত্র সব হবে কম্পিউটারে। চ্যাংড়া একটা ছেলে নাম সাজেদুল করিম সবাইকে কম্পিউটারের ব্যবহার শেখাচ্ছে। সবাই শিখে গেছে, শওকত সাহেব কিছুই শিখতে পারেননি। যন্ত্রপাতির ব্যাপারে তার কাছে সবসময় অতি জটিল মনে হয়। সামান্য ক্যালকুলেটরটাও তিনি কখনো ঠিকমতো ব্যবহার করতে পারেন না, একটা বেড়াছাড়া হয়ে যায়। তাছাড়া যন্ত্রের উপর তার বিশ্বাস নেই। তিনি যত দায়িত্বের সঙ্গে একটা যোগ করবেন, যন্ত্র কি তা করবেন? কেনই বা করবে? ভুল ভ্রান্তি করলে বড় সাহেবদের গালি খাবেন, তার চাকরি চলে যাবে। যন্ত্রের তো সেই সমস্যা নেই, যন্ত্রকে কেউ গালিও দেবে না, আর তার চাকরিও চলে যাবে না। তারপরেও কেন মানুষ যে এত যন্ত্র করে? কম্পিউটার তার কাছে অসহ্য লাগছে। অনেকটা টেলিভিশনের মতো একটা জিনিস, হিসাব নিকাশ সব পর্দায় উঠে আসছে। এমনিতেই টেলিভিশন তার ভালো লাগে না। বাসায় তিনি কখনো টিভি দেখেন না। যে এটা পছন্দ করে তার কপালে সেটাই জোটে, এটা বোধহয় সত্যি। তিনি টিভি পছন্দ করেন না। এখন টিভির মতো একটা জিনিস সবসময় তার টেবিলের উপর থাকবে। অফিসে যতক্ষণ থাকবেন তাকে তাকিয়ে থাকতে হবে টিভি পর্দার দিকে, যে পর্দায় গান বাজনা হবে না, শুধু হিসাব নিকাশ হবে। কোনো মানে হয়? অফিস শুরু হয় 9টার সময়। শওকত সাহেব 9টা বাজার ঠিক 10 মিনিট আগেই অফিসে ঢোকেন। তার টেবিলে পিরিচে ঢাকা এক গ্লাস পানি থাকে। তিনি পানিটা খান, তারপর 3বার কুলহু আল্লাহ পড়ে কাজকর্ম শুরু করেন। এটা তার নিত্যদিনের রুটিন। আজ অফিসে এসে দেখেন কম্পিউটারের চ্যাংড়া ছেলেটা সাজেদুল করিম তার টেবিলের সামনে চেয়ারে বসে ভুরু কুচকে সিগারেট টানছে। পিরিচে ঢাকা পানির গ্লাসটা খালি। সাজেদুল করিম খেয়ে ফেলেছে নিশ্চয়ই। সাজেদুল করিম শওকত সাহেবকে দেখে উঠে দাঁড়ালো, হাসি মুখে বলল, স্যার কেমন আছেন? ভালো আছি। আজ আপনার জন্য সকাল সকাল চলে এসেছি। ও আচ্ছা। জিএম সাহেব খুব রাগারাগি করছিলেন, আপনাকে কম্পিউটার শেখাতে পারছি না। আজ ঠিক করেছি সারাদিন আপনার সঙ্গেই থাকবো। শওকত সাহেব শুকনো মুখে বললেন, আচ্ছা। আমরা চা খাই, চা খেয়ে শুরু করি। কি বলেন স্যার? শওকত সাহেব কিছু বললেন না, বেল টিপে বেয়ারাকে চা দিতে বললেন। সাজেদুল করিম হাসি হাসি মুখে বলল, গতকাল যা যা বলেছিলাম সব কি স্যার আপনার মনে আছে? শওকত সাহেবের কিছুই মনে নেই, তবু তিনি হ্যাঁ সূচক মাথা নাড়লেন। একটা ছোটোখাটো ভাইবা হয়ে যাক। স্যার বলুন দেখি, মেগাবাইট ব্যাপারটা কি? মনে নাই। র্যাম কি সেটা মনে আছে? না। মনে না থাকলে নাই, এটা এমন কোনো জরুরি ব্যাপার না। মেগাবাইট, র্যাম সবই হচ্ছে কম্পিউটারের মেমোরির একটা হিসাব। একজন মানুষের যেমন এক রকম স্মৃতিশক্তি থাকে, কম্পিউটারেরও তাই। কিছু কিছু কম্পিউটারের স্মৃতিশক্তি থাকে অসাধারণ, আবার কিছু কিছু কম্পিউটারের স্মৃতিশক্তি সাধারণ মানের। মেগাবাইট হচ্ছে স্মৃতিশক্তির একটা হিসাব। মেটা হলো 10⁶, আর বাইট হলো 10⁶ ভাগের 1 ভাগ। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। স্যার বুঝতে পারছেন? শওকত সাহেব কিছুই বোঝেননি, তারপর বললেন, বুঝতে পারছি। একটা জিনিস খেয়াল করবেন, কম্পিউটার হলো আয়নার মতো। আয়নার মতো? হ্যাঁ স্যার, আয়নার মতো। আয়নাতে যেমন হয়, আয়নার সামনে যা থাকে তাই আয়নাতে দেখা যায়, কম্পিউটারেও তাই। কম্পিউটারকে আপনি যা দেবেন সে আপনাকে তাই দেখাবে। নিজে থেকে বানিয়ে সে আপনাকে কিছুই দেবে না, তার সেই ক্ষমতা নেই। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। এখন আসুন মেমোরি এবং হার্ড ডিস্ক এই দুইয়ের ভিতরে পার্থক্যটা আপনাকে বুঝিয়ে বলি। আমার কথা মন দিয়ে শুনছেন তো? হ্যাঁ। শওকত সাহেব আসলে মন দিয়ে কিছুই শুনছেন না। আয়নার কথায় তার নিজের আয়নাটার কথা বারবার মনে পড়ছে। ব্যাপারটা কি? আয়নার ভিতরের ছোট্ট মেয়েটা এলো কীভাবে? মেয়েটাকে? তার নাম কি? চোখ পিট পিট করে তার দিকে কেন তাকাচ্ছিল? বেয়ারা চা নিয়ে এসেছে। শওকত সাহেব চায়ের কাপে অন্যমনস্ক ভঙ্গিতে চুমুক দিচ্ছেন। সাজেদুল করিম বললেন, স্যার। হ্যাঁ। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না তো। তাহলে আসুন কম্পিউটারের ফাইল কিভাবে খুলতে হয় সেটা আপনাকে বলি। শুধু মুখে বললে হবে না, হাতে কলমে দেখাতে হবে। হার্ড ডিস্ক হলো আমাদের ফাইলিং ক্যাবিনেট। সব ফাইল আছে হার্ড ডিস্কে। সেখান থেকে একটা বিশেষ ফাইল বের করব। বিকেল 4টা পর্যন্ত শওকত সাহেব কম্পিউটার নিয়ে ঘটঘট করলেন। লাভের মধ্যে লাভ হলো, তার মাথা ধরে গেল। প্রচণ্ড মাথা ধরা। সাজেদুল করিমকে মাথা ধরার ব্যাপারটা জানতে দিলেন না। বেচারা এত আগ্রহ করে বোঝাচ্ছে, তার ভাবভঙ্গি থেকে মনে হচ্ছে কম্পিউটারের মতো সহজ পৃথিবীতে আর কিছুই তৈরি হয়নি। স্যার,
আজ এই পর্যন্ত থাক, কাল আবার নতুন করে শুরু করব। আচ্ছা। অফিস থেকে বেরোবার সময় জিএম সাহেব শওকত সাহেবকে ডেকে পাঠালেন। শওকত সাহেবের বুকে কেঁপে উঠল। জিএম সাহেবকে তিনি কম্পিউটারের মতোই ভয় পান, যদিও ভদ্রলোক অত্যন্ত মিষ্টিভাষী। হাসি মুখ ছাড়া কথাই বলতে পারেন না। জিএম সাহেবের ঘরে ঢুকতেই তিনি হাসি মুখে বললেন, কেমন আছেন শওকত সাহেব? জি স্যার, ভালো। বসুন। দাঁড়িয়ে আছেন কেন? শওকত সাহেব বসলেন। তার বুক কাঁপছে, পানির পিপাসা পেয়ে গেছে। আপনার কি শরীর খারাপ? জি না স্যার, দেখে অবশ্য মনে হচ্ছে শরীর খারাপ। যাই হোক, কম্পিউটার শেখার কতদূর কি হলো? শওকত সাহেব কিছু বললেন না, মাথা নিচু করে বসে রইলেন। জিএম সাহেব বললেন, আমি সাজেদুল করিমকে গতকাল কঠিন বকা দিয়েছি। তাকে বলেছি, তুমি কেমন ছেলে, সামান্য একটা জিনিস শওকত সাহেবকে শেখাতে পারছো না। তার দোষ নেই স্যার, সে চেষ্টার ত্রুটি করছে না। আসলে আমি শিখতে পারছি না। পারছেন না কেন? বুঝতে পারছি না স্যার। কম্পিউটার তো আজ ছেলে খেলা, 7-8 বছরের বাচ্চারা কম্পিউটার নিয়ে খেলছে। আপনি পারবেন না কেন? আপনাকে তো পারতেই হবে। পুরনো দিনের মতো কাগজে কলমে বসে বসে হিসাব করবেন আর মুখে বিড়বিড় করবেন? হাতে আছে 5, তা তো হবে না। আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। যা হবে সব কম্পিউটারেই হবে। জি স্যার, নতুন টেকনোলজি যারা নিতে পারবে তাদের আমাদের প্রয়োজন নেই। ডারউইনের এই থিওরি, সারভাইভ ফর দ্য ফিটেস্ট, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আজ যান, চেষ্টা করুন ব্যাপারটা শিখে নিতে। এটা এমন কিছু না, আপনার নিজের ভেতরেরও শেখার চেষ্টা থাকতে হবে। আপনি যদি ধরেই নেন কোনোদিন শিখতে পারবেন না, তাহলে তো কোনোদিনই শিখতে পারবেন না, ঠিক না? জি স্যার, ঠিক। আচ্ছা, আজ তাহলে যান। বেরোবার সময় তিনি দরজায় ধাক্কা খেলেন। ডান চোখের উপর কপাল সুপুরির মতো ফুলে উঠল। মাথা ধরাটা আরও বাড়ল। শওকত সাহেব মাথা ধরা নিয়েই বাসায় ফিরলেন। বাসা খালি, শুধু কাজের বুয়া আছে। বাকি সবাই নাকি বিয়ে বাড়িতে গেছে, ফিরতে হবে রাত। আবার না ফেরার সম্ভাবনাও আছে। কার বিয়ে শওকত সাহেব কিছুই জানেন না। তাকে কেউ কিছু বলেও নি, বলার প্রয়োজন মনে করেনি। তিনি হাত মুখ ধুয়ে বারান্দার ইজি চেয়ারে চোখ বন্ধ করে বসে রইলেন। এতে যদি মাথা ধরাটা কমে। ইদানিং তার ঘন ঘন মাথা ধরছে। চোখ আরও খারাপ হচ্ছে কিনা কে জানে। চোখের ডাক্তারের কাছে একবার গেলে হয়, যেতে ইচ্ছে করছে না। ডাক্তারের কাছে যাওয়া মানেই টাকার খেলা। ডাক্তারের ভিজিট, নতুন চশমা, নতুন ফ্রেম। কাজের বুয়া তাকে নাস্তা দিয়ে গেল। একটা পিরিচে কয়েক টুকরা পেঁপে, আধবাটি মুড়ি এবং সরপাড়া চা। পেঁপেটা খেতে তিতা তিতা লাগলো। মুড়ি মিয়ে গেছে, দাঁতের চাপে বারবার রাবারের মতো চ্যাপটা হচ্ছে। তার প্রচণ্ড খিদা লেগেছিল। তিনি তিতা পেঁপে এবং মিয়ানো মুড়ি সবই খেয়ে ফেললেন। চা খেলেন। গরম চা খেলে মাথা ধরাটা কমবে ভেবেছিলেন, কমলো না, কারণ চা গরম ছিল না। এই কাজের বুয়া গরম চা বানানোর কায়দা জানে না। তার চা সবসময় হয় কুসুম গরম। শওকত সাহেব মাথা ধরার ট্যাবলেটের খোঁজে শোবার ঘরে ঢুকলেন। টেবিলের ড্রয়ারে প্যারাসিটামল ট্যাবলেট থাকার কথা, কিছুই পাওয়া গেল না। ড্রয়ারের ভিতরে হাত আয়নাটা ঢুকানো, মনোয়ারা নিশ্চয়ই রেখে দিয়েছে। আচ্ছা, আয়নার ভিতরের মেয়েটা কি এখনও আছে? শওকত সাহেব আয়নাটা হাতে নিলেন। অস্বস্তি নিয়ে তাকালেন। আশ্চর্য, মেয়েটা তো আছে। আগের বার বসেছিল, এখন দাঁড়িয়ে আছে। আগের ফ্রকটাই গায়ে। মেয়েটা খুব সুন্দর তো, গোল মুখ, মায়া মায়া চেহারা। বয়স কত হবে? 11-12 বেশি না, কমও হতে পারে। মেয়েটার গলায় নীল পুঁতির মালা। মালাটা আগে লক্ষ্য করেনি। শওকত সাহেব নিচু গলায় বললেন, তোমার নাম কি? মেয়েটা মিষ্টি গলায় বলল, চিত্রলেখা। বা, সুন্দর নাম। মেয়েটা লাজুক ভঙ্গিতে হাসল। শওকত সাহেব আর কি বলবে ভেবে পেলেন না। মেয়েটাকে আর কি বলা যায়? আয়নার ভেতর সে এলো কী করে, এটা কি জিজ্ঞেস করবেন? প্রশ্নটা মেয়েটার জন্য জটিল হয়ে যেতে পারে। জটিল প্রশ্ন জিজ্ঞেস করে লাভ নেই। তিনি কিছু জিজ্ঞেস করার আগে মেয়েটা বলল, আপনার কপালে কি হয়েছে? ব্যথা পেয়েছি। জিএম সাহেবের ঘর থেকে বের হওয়ার সময় দরজায় ধাক্কা খেলাম। খুব ব্যথা পেয়েছেন? খুব বেশি না। তুমি কোন ক্লাসে পড়ো? আমি পড়ি না। স্কুলে যাও না? আয়নার ভিতরে তুমি এলে কি করে? তাও জানি না। তোমার বাবা মা তারা কোথায়? জানি না। তোমার বাবা মা আছেন তো? জানি না। তুমি কি একা থাকো? শওকত সাহেব লক্ষ্য করলেন মেয়েটা কেঁপে কেঁপে উঠছে। বুকের উপর দুটো হাত আড়াআড়িভাবে করে রাখা, মনে হচ্ছে শীত লাগছে, অথচ এটা চৈত্র মাস। শীত লাগার কোনো কারণ নেই। তিনি নিজে গরমে সিদ্ধ হয়ে যাচ্ছেন। মাথার উপর ফ্যান ঘুরছে, তার বাতাসটা পর্যন্ত গরম। কাঁপছো কেন? শীত লাগছে নাকি? এখানে খুব শীত। তোমার কি গরম জামা কাপড় নেই? না। তোমার এই একটাই জামা?
আমাকে তুমি চেনো? চিনি। আমি কি বলো তো? তা বলতে পারি না। আমার নাম জানো? আপনি তো আপনার নাম বলেননি, জানবো কিভাবে? আমার নাম শওকত, শওকত আলী। ও আচ্ছা। আমার 3 মেয়ে, ছেলে নাই। না, ছেলে নাই। আপনার মেয়েরা কোথায় গেছেন? বিয়ে বাড়িতে গেছে। কার বিয়ে? কার বিয়ে ঠিক আমি জানি না, আমাকে বলেনি। আপনার মেয়েদের নাম কি? বড় মেয়ের নাম ইরা, মেজোটার নাম সোমা, সবচেয়ে ছোটটার নাম কল্পনা। এদের নামের কোনো মিল নেই কেন? সবাই তো মিল দিয়ে মেয়েদের নাম রাখে। বড় মেয়ের নাম ইরা হলে মেজোটার নাম হবে মীরা, ছোটটার নাম হবে নীরা। ওদের মা নাম রেখেছে, মিল দিতে ভুলে গেছে। আপনি নাম রাখেননি কেন? আমিও রেখেছিলাম, আমার নাম কারো পছন্দ হয়নি। আপনি কি নাম রেখেছিলেন? বড় মেয়ের নাম রেখেছিলাম বেগম রোকেয়া, মহিষী নারীর নামে নাম। তার মা পছন্দ করেনি। তার মার দোষ নেই, পুরনো দিনের নাম, এই জন্য পছন্দ হয়নি। বেগম রোকেয়াকে? তোমাকে বললাম না, মহিষী নারী। রংপুরের পায়রাবন্দর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, মেয়েদের শিক্ষা বিস্তারের জন্য প্রাণপাত করেছিলেন। তুমি তার নাম শোনোনি? জি না। কলিং বেল বেজে উঠল। শওকত সাহেব আঁতকে উঠল। এরা বোধহয় চলে এসেছে। তিনি আয়না ড্রয়ারে রেখে দরজা খোলার জন্য গেলেন। ওদের সামনে আয়না বের করার কোনো দরকার নেই। তারা কি না কি মনে করবে, দরকার কি? অবশ্যই আয়নায় তিনি নিজেও কিছু দেখছেন না। সম্ভবত এটা তার কল্পনা, কিংবা তিনি পাগল হয়ে যাচ্ছেন। ছোটবেলায় তিনি যখন স্কুলে পড়তেন, তখন তাদের অবনী স্যার স্কুলের সামনের বড় আম গাছটার সঙ্গে কথা বলতেন। কেউ দেখে পেলে খুব লজ্জা পেতেন। এক বর্ষাকালে তিনি স্কুলের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখেন অবনী স্যার আম গাছের সঙ্গে কথা বলছেন। অবনী স্যার তাকে দেখে খুব লজ্জা পেয়ে বললেন, সন্ধ্যাবেলা এমন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে হাঁটবি না, খুব সাপের উপদ্রব। তারপরের বছরই স্যার পুরোপুরি পাগল হয়ে গেলেন। তার আত্মীয় স্বজন তাকে নিয়ে ইন্ডিয়ায় চলে গেল। কে জানে, তিনি নিজেও হয়তো পাগল হয়ে যাচ্ছেন। পুরোপুরি পাগল হবার পর তার স্ত্রী এবং মেয়েরা হয়তো তাকে পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করিয়ে আসবেন। পাবনায় ভর্তি হতে কত টাকা লাগে কে জানে। টাকা বেশি লাগলে ভর্তি নাও করাতে পারে, হয়তো নিজেদের বাড়িতেই দরজায় তালা বন্ধ করে রাখবে, কিংবা অন্য কোনো শহরে গিয়ে ছেড়ে দিয়ে আসবে। পাগল পুষতে না পারলে দূরে ছেড়ে দিয়ে আসতে হয়, এতে দোষ হয় না। পাগল তো আর মানুষ না, তারা বোধ শক্তিহীন জন্তুর মতোই। মনোয়ারা বিয়ে বাড়ি থেকে মেয়েদের নিয়ে ফেরেনি। মেজো মেয়ের মাস্টার এসেছে। শওকত সাহেব বলেন, ওরা কেউ বাসায় নেই, বিয়ে বাড়িতে গেছে। আপনি বসেন, চা খান। মাস্টার সাহেব বললেন, আচ্ছা, এক কাপ চা খেয়ে যাই। শওকত সাহেব বুয়াকে চায়ের কথা বলে এসে শুকনো মুখে মাস্টারের সামনে বসে রইলেন। তার মেজাজ একটু খারাপ হলো। মাস্টারের চা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সামনে বসে থাকতে হবে, টুকটাক কথা বলতে হবে। কি কথা বলবেন? মাস্টার সাহেব বললেন, আপনার গালে কি হয়েছে? দাড়ি শেভ করতে গিয়ে গাল কেটে গেছে, আয়নাটা খারাপ, ভালো দেখা যায় না। নতুন একটা কিনে নেন না কেন? ইরার মাকে বলেছি, ও সময় করে দিতে পারছে না। আপনার ছাত্রী পড়াশোনা কেমন করছে? ভালো, ম্যাথে একটু উইক। আপনি কি শুধু ম্যাথ পড়ান? আমি সায়েন্স সাবজেক্ট সবই দেখাই, ফিজিক্স, কেমিস্ট্রি। বুয়া চা নিয়ে এসেছে, শুধু চা না, পিরিচে পেঁপে এবং মুড়ি। মাস্টার সাহেব আগ্রহ করে তিতা পেঁপে এবং মিয়ানো মুড়ি খাচ্ছেন। প্রাইভেট মাস্টাররা যে কোনো খাবার আগ্রহ করে খায়। শওকত সাহেব কথা বলার আর কিছু খুঁজে পাচ্ছেন না। একবার ভাবলেন আয়নার ব্যাপারটা নিয়ে কথা বলবেন, নিজেকে সামলালেন, কি দরকার? মাস্টার সাহেব, জি। আপনি তো সায়েন্সের টিচার, আয়নাতে যে ছবি দেখা যায় কিভাবে দেখা যায়? আলো অবজেক্ট থেকে আয়নাতে পড়ে, সেখান থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে। শওকত সাহেব ইতস্তত হয়ে বললেন, কোনো বস্তু যদি আয়নার সামনে না থাকে তাহলে তো তার ছবি দেখার কোনো কারণ নেই, তাই না? মাস্টার সাহেব খুবই অবাক হয়ে বললেন, তা তো বটেই। এটা জিজ্ঞেস করছেন কেন? এমনি জিজ্ঞেস করছি, কোনো কারণ নেই। কথার কথা, কিছু মনে করবেন না। শওকত সাহেব খুবই লজ্জা পেয়ে গেলেন। পরদিন অফিসে যাবার সময় শওকত সাহেব আয়নাটা খবরের কাগজে মুড়ে সঙ্গে নিয়ে নিলেন। কেন নিলেন নিজেও জানেন না। অফিসের ড্রয়ারে আয়না রেখে সাজেদুল করিমের সঙ্গে কম্পিউটার নিয়ে ঘটঘট করতে লাগলেন। কিভাবে উইন্ডো খোলে, সেখান থেকে সিস্টেম ফোল্ডার বের করতে হয়, ডাটা এন্ট্রি, ডাটা প্রসেসিং, 14 রকম যন্ত্রণা। তিনি মুগ্ধ হলেন ছেলেটার ধৈর্য দেখে। তিনি যে সব গুবলেট করে দিচ্ছেন তার জন্য সাজেদুল করিম একটুও রাগ করছেন না। একই জিনিস বারবার বলছেন, এমনভাবে কথা বলছেন যেন তিনি বয়স্ক একজন মানুষ না, বাচ্চা একটা ছেলে। সাজেদুল করিম বলল, স্যার আসুন, আমরা একটু রেস্ট নেই, চা খাই, তারপর আবার শুরু করব। শওকত সাহেব বললেন, আমাকে দিয়ে আসলে কিচ্ছু হবে না, বাদ দাও। বাদ দিলে চলবে কি করে স্যার? কম্পিউটার চলে এসেছে, এখন তো আর আপনি লম্বা লম্বা যোগ বিয়োগ করতে পারবেন না।
ব্যালেন্স শিট তৈরি করতে হবে কম্পিউটারে। শওকত সাহেব ক্লান্ত গলায় বললেন, আমি পারবো না, যারা পারবে তারা করবে, চাকরি ছেড়ে দেব। কী যে বলেন স্যার, চাকরি ছেড়ে দেবেন মানে? চাকরি ছাড়লে খাবেন কি? আপনি মোটেও ঘাবড়াবেন না, আমি আপনাকে কম্পিউটার শিখিয়ে ছাড়ব। আমার সাংঘাতিক জেদ। চা খেতে খেতে শওকত সাহেব ছেলেটার সঙ্গে কিছু গল্পও করলেন। গল্প করতে খারাপ লাগলো না, তবে এই ছেলে কম্পিউটার ছাড়া কোনো গল্পই জানে না। কোনো এক ভদ্রলোক তার কিছু জরুরি ডাটা ভুল করে ইরেজ করে ফেলেছিলেন, প্রায় মাথা খারাপ হবার জোগাড়। সেই ডাটা কিভাবে উদ্ধার হলো সেই গল্প সে এমনভাবে করলো যেন এটা কোনো রোমহর্ষক গল্প। বুঝলেন স্যার, দুটো প্রোগ্রাম আছে যাদের ট্রেস স্ক্যান নিয়ে ফেলে দেওয়া ডাটাও উদ্ধার করা যায়। একটা প্রোগ্রামের নাম হলো নর্টন ইউটিলিজ, আরেকটার নাম হলো কমপ্লিট আনডিলিট। সম্পূর্ণ চমৎকার প্রোগ্রাম। শওকত সাহেব কিছুই বুঝলেন না, তবু মাথা নাড়লেন যেন বুঝতে পেরেছেন। চা শেষ হবার পর সাজেদুল করে বললেন, স্যার আসুন, বিসমিল্লাহ বলে লেগে পড়ি। শওকত সাহেব লজ্জিত গলায় বললেন, আজ থাক, আজ আর ভালো লাগছে না। জিএম সাহেব শুনে রাগ করবেন, রাগ করলে করবে, কী আর করা। আমাকে দিয়ে কম্পিউটার হবে না, শুধু শুধু তুমি কষ্ট করছো। আমার কোনো কষ্ট হচ্ছে না। ঠিক আছে, আজ আপনি রেস্ট নেন, কাল আবার আমরা শুরু করব। আমি তাহলে আজ যাই স্যার। একটা জিনিস দেখো তো। শওকত সাহেব ড্রয়ার থেকে খবরের কাগজে মোড়া আয়না বের করলেন। খুব সাবধানে কাগজ সরিয়ে আয়না বের করলেন। সাজেদুল করিমের হাতে আয়নাটা দিয়ে বললেন, জিনিসটা একটু ভালো করে দেখো তো। জিনিসটা কি? একটা আয়না। সাজেদুল করিম ঘুরে ফিরে আয়নাটা দেখল। শওকত সাহেব কৌতূহলী গলায় বললেন, দেখলে? সাজেদুল করিম বিস্মিত হয়ে বলল, দেখলাম। কি দেখলে বলো তো? পুরনো একটা আয়না দেখলাম, পাড়া নষ্ট হয়ে গেছে। আর তো কিছু দেখলাম না। আর কিছু দেখার আছে? না, আমার শখের একটা আয়না। শওকত সাহেব আয়নাটা কাগজে মুড়তে শুরু করলেন। সাজেদুল করিম এখনও তার দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছেন। শওকত সাহেবের মনে হলো তিনি ছোটবেলার অবনী স্যারকে গাছের সঙ্গে কথা বলতে দেখে এভাবেই বোধহয় তাকিয়েছিলেন। সাজেদুল করিম চলে যাবার পর তিনি তার ঘরের দরজা বন্ধ করে দিলেন। আয়নাটা বের করলেন। ওই তো মেয়েটাকে দেখা যাচ্ছে। মেয়েটা কেমন দুঃখী দুঃখী লাগছে। শওকত সাহেব মৃদু গলায় বললেন, কেমন আছো চিত্রলেখা? ভালো। তোমার মুখটা শুকনো লাগছে কেন? মন খারাপ? মন খারাপ কেন? একা একা থাকি তো, এই জন্য মন খারাপ। মাঝে মাঝে আবার ভয়ও লাগে। কিসের ভয়? জানি না কিসের ভয়। এটা কি আপনার অফিস? আপনার টেবিলের উপর ওটা কি, বাক্সের মতো? এটা একটা কম্পিউটার, IBM কম্পিউটার। কম্পিউটার কি? একটা যন্ত্র, হিসাব নিকাশ করে। আচ্ছা শোনো চিত্রলেখা, তোমার বাবা মা আছেন? জানি না। তুমি আজ কিছু খেয়েছো? না। তোমার খিদে লেগেছে? তুমি যেখানে থাকো সেখানে কোনো খাবার নেই? না। জায়গাটা কেমন? জায়গাটা কেমন আমি জানি না, খুব শীত। শওকত সাহেব দেখলেন মেয়েটা শীতে কাঁপছে। পাতলা সুতির জামায় শীত মানছে না। তিনি কি করবেন বুঝতে পারলেন না। এই শীতার্ত এবং ক্ষুধার্ত মেয়েটার জন্য তিনি কী বা করতে পারেন। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়নাটা কাগজে মুড়ে ড্রয়ারে রেখে দিলেন। তার নিজেরও খিদে লেগেছে। বাসা থেকে টিফিন ক্যারিয়ারে খাবার এনেছেন। কোনো উপায় কি আছে মেয়েটাকে খাবার দেওয়ার? আরে কি আশ্চর্য! তিনি এসব কী ভাবছেন? আয়নায় যা দেখছেন সেটা মনের ভুল ছাড়া আর কিছুই না। এটাকে গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না। আসলে আয়নাটা তার দেখাই উচিত হয়নি। তিনি টিফিন ক্যারিয়ার নিয়ে অফিস ক্যান্টিনে খেতে গেলেন, কিন্তু খেতে পারলেন না। বারবার মেয়েটার শুকনো মুখ মনে পড়তে লাগলো। তিনি হাত মুখ ধুয়ে উঠে পড়লেন। বাসায় ফিরতে ফিরতে তার সন্ধ্যা হয়ে গেল। সাধারণত অফিস থেকে তিনি সরাসরি বাসায় ফেরেন। আজ একটু ঘুরলেন। সোহরাওয়ার্দী উদ্যানের বেঞ্চিতে বসে রইলেন। তার ভালোই লাগলো। ফুরফুরে বাতাস দিচ্ছে, চারদিকে গাছপালা, কেমন শান্তি শান্তি ভাব। দুপুরে কিছু খাননি বলে খিদেটা এখন জানান দিচ্ছে। বাদামওয়ালা বুট বাদাম বিক্রি করছে। 1 ছটাক বাদাম কিনে ফেলবেন নাকি? কত দাম 1 ছটাক বাদামের? তিনি হাত উঁচিয়ে বাদামওয়ালাকে ডাকলেন। তারপরে মনে হলো বাচ্চা একটা মেয়ে না খেয়ে আছে। তার মনটা খারাপ হয়ে গেল। বাদাম না কিনেই তিনি বাসার দিকে রওনা হলেন। বাসায় ফেরা মাত্র তাকে নাস্তা দেওয়া হলো। তিতা পেঁপের টুকরো মিয়ানো মুড়ি। মনে হয় অনেকগুলো তিতা পেঁপে কেনা হয়েছে এবং 1 টিন ভর্তি মিয়ানো মুড়ি আছে। এগুলো শেষ না হওয়া পর্যন্ত তাকে খেতেই হবে। ঘরের ভেতর থেকে হারমোনিয়ামের শব্দ আসছে। অপরিচিত একজন পুরুষ নাকি গলায় সারেগামাপা করছে। ইরার গলাও পাওয়া যাচ্ছে। ইরা গান শিখছে নাকি? সারেগা রেগামা গামাপা মাপাধা পাধানি ধানিসা। মনোয়ারা চায়ের কাপ নিয়ে শওকত সাহেবের সামনে রাখতে রাখতে বললেন, ইরার জন্য গানের মাস্টার রেখে দিলাম। সপ্তাহে 2 দিন আসবে, 1500 টাকা। এই বলে 1000 করেছি। তবল চিকে দিতে হবে 300। মেয়ের এত শখ। আমাকে বলে তো কিছু হবে না। কার কি শখ কি ইচ্ছা তুমিই ভালো জানো।
যা করার তোমাকেই তো করতে হবে। শওকত সাহেব নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিলেন। 1000 যোগ 300, 1300। বাড়তি 1300 টাকা কোত্থেকে আসবে? সামনের মাস থেকে বেতন কমে যাবে। প্রভিডেন্ট ফান্ড থেকে 10,000 টাকা লোন নিয়েছিলেন, সামনের মাস থেকে 500 টাকা করে কাটা শুরু হবে। উপায় হবে কি? কম্পিউটারও শিখতে পারছেন না। সত্যি সত্যি যদি এই বয়সে চাকরিটা চলে যায় তখন? মনোয়ারা বললেন, সুমাদের কলেজ থেকে স্টাডি ট্যুরে যাচ্ছে, তার 1000 টাকা দরকার। তোমাকে আগে ভাগে বলে রাখলাম। কি কথা বলছো না কেন? শওকত সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে ফ্যাকাশে ভেবে হাসলেন, কিছু বললেন না। তোমার সঙ্গে বসে দুটো কথা বলবো সে উপায় নেই, মুখ সেলাই করে বসে থাকবে। আশ্চর্য এক মানুষের সঙ্গে জীবন কাটালাম। মনোয়ারা উঠে চলে গেল। ঘরের ভিতর থেকে এখন গানের কথা ভেসে আসছে। মনে হচ্ছে ওস্তাদ টিচার একই দিনের গান শেখাচ্ছেন। তুমি বাসো কি না তা আমি জানি না, তুমি ভালোবাসো কি না তা আমি জানি না, আমার কাজ আমি করি বন্ধু, চিন্তা হইতে আমি চিরতলে যাব। শওকত সাহেব একা একা বসে আছেন। রাতে ভাত খাবার ডাক না আসা পর্যন্ত একাই বসে থাকতে হবে। আয়নাটা বের করে মেয়েটার সঙ্গে দুটো কথা বললে কেমন হয়? কেউ এসে দেখে না ফেললে হলো, দেখে ফেললে সমস্যা। কেমন আছো চিত্রলেখা? জি ভালো আছি। কে গান গাচ্ছে? আমার বড় মেয়ে ইরা। হ্যাঁ ইরা। তোমার দেখি নামও মনে থাকে। মনে থাকবে না কেন? আমার সবার নামই মনে আছে, ইরা, সোমা, কল্পনা। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার খুব মন খারাপ। আপনার কি কিছু হয়েছে? কিছু হয়নি রে মা। শওকত সাহেবের গলা ধরে এলো। দিনের পর দিন তার মন খারাপ থাকে, কেউ জানতে চায় না তার মন খারাপ কেন। আয়নার ভিতরের এই মেয়েটা জানতে চাচ্ছে। তার চোখে প্রায় পানি আসার উপক্রম হলো। তিনি প্রসঙ্গ পাল্টানোর জন্য বললেন, তুমি কি গান জানো? জি না। আচ্ছা শোনো, তুমি যে বলেছিলে খিদে লেগেছে, কিছু কি খেয়েছো? খিদে কমেছে? মেয়েটা মিষ্টি করে হাসলো। মজার কোনো কথা বলছে এমন ভঙ্গিতে বলল, আপনি কি যে বলেন, খাবো কি করে? আমাদের এখানে কি কোনো খাবার আছে? খাবার নেই? না, কিচ্ছু নেই। এটা একটা অদ্ভুত জায়গা। শুধু আমি একা থাকি, কথা বলারও কেউ নেই, শুধু আপনার সঙ্গে কথা বলি। শওকত সাহেব লক্ষ্য করলেন মেয়েটা আগের মতো দুহাত বুকের উপর রেখে থরথর করে কাঁপছে। তিনি কোমল গলায় বলছেন, শীত লাগছে মা? লাগছে, এখানে খুব শীত। যখন বাতাস দেয় তখন প্রচুর ঠান্ডা লাগে। আমার তো শীতের কাপড় নেই, এই একটাই ফ্রক। দুঃখে শওকত সাহেবের চোখে পানি চলে এলো। তখন মনোয়ারা বারান্দায় এসে দাঁড়ালেন। শীতল গলায় বললেন, আয়না হাতে বারান্দায় বসে আছো কেন? কল্পনার পাশে বসে তার পড়াটা দেখিয়ে দিলে তো হয়। সব বাবারাই ছেলে মেয়েদের পড়াশোনা দেখিয়ে দেয়, একমাত্র তোমাকে দেখলাম অফিস থেকে এসে বটগাছের মতো বসে থাকো। বাবার কিছু দায়িত্ব তো পালন করবে। শওকত সাহেব আয়নাটা রেখে কল্পনার পড়া দেখানোর জন্য উঠে পড়লেন। সাজেদুল করিম অসাধ্য সাধন করেছেন, শওকত সাহেবকে কম্পিউটার শিখিয়ে ফেলেছেন। কি স্যার, বলিনি আপনাকে শিখিয়ে ছাড়বো? শওকত সাহেব হাসলেন। তার নিজের এখনও বিশ্বাস হচ্ছে না তিনি ব্যাপারটা ধরে ফেলেছেন। সাজেদুল করিম বলল, আর কোনো সমস্যা হবে না। তাছাড়া আমি আপনার জন্য আরেকটা কাজ করেছি, প্রতিটা স্টেপ কাগজে লিখে এনেছি। কোনো সমস্যা হলে কাগজটা দেখবেন, দেখবেন সব পানির মতো পরিষ্কার। থ্যাংক ইউ। আর স্যার, আমার ঠিকানাটা কাগজে লিখে দিয়ে গেলাম, কোনো ঝামেলা মনে হলেই আমার বাসায় চলে আসবেন। আচ্ছা বাবা, তুমি অনেক কষ্ট করেছো। আপনার অবস্থা দেখে আমার মনটা স্যার খারাপ হয়েছিল। রাতে দেখি ঘুম আসে না, তখন একের পর এক স্টেপগুলো কাগজে লিখলাম। সারা রাত চিন্তা করলাম কিভাবে বোঝালে আপনি বুঝবেন। শওকত সাহেবের চোখে প্রায় পানি আসার উপক্রম হলো। তিনি ভেবে পেলেন না এরকম অসাধারণ ছেলে পৃথিবীতে এত কম জন্মায় কেন। স্যার আমি যাই, জিএম সাহেবকে বলে যাচ্ছি আপনি সব শিখে ফেলেছেন, আর কোনো সমস্যা নেই। আর একটা কথা স্যার, কম্পিউটারকে ভয় পাবেন না, তাকে ভয় পাবার কিছু নেই। কম্পিউটার হচ্ছে সামান্য একটা যন্ত্র, এর বেশি কিছু না। শওকত সাহেবের চোখে এইবার সত্যি সত্যি পানি চলে এলো। ছেলেটা যেন চোখের পানি দেখতে না পায় সেজন্য অন্যদিকে তাকিয়ে রইলেন। মনে মনে ঠিক করলেন আজ অফিস থেকে ফেরার পথে ছেলেটার জন্য তিনি একটা উপহার কিনবেন। দামি কিছু না, সেই সামর্থ্য তার নেই, তবু কিছু কিনে তার বাসায় গিয়ে তাকে দিয়ে আসবেন, একটা কলম বা এই জাতীয় কিছু। 100-2 টাকার মধ্যে কলম না পাওয়া গেলে সুন্দর কিছু গোলাপ। তার সঙ্গে 500 টাকা আছে, টেবিলের ড্রয়ারে খামের ভিতর রাখা। শওকত সাহেব 175 টাকা দিয়ে একটা ওয়াটারম্যান কলম কিনলেন। তারপর কোনো কিছুই না ভেবে চিত্রলেখার জন্য একটা সোয়েটার কিনে ফেললেন। গরমের সময় বলেই ভালো ভালো সোয়েটার সস্তায় বিক্রি হচ্ছিল। সোয়েটার কিনতে 340 টাকা খরচ হয়ে গেল। সাদা জমিনের উপর নীল ফুল আঁকা, সিনথেটিক উল। দোকানদার বলল, সিনথেটিক হলেও আসলে উলের বাবা।
শুধু সোয়েটার গায়ে দিয়েই তুন্দ্রা অঞ্চলে বরফের চাইয়ের উপর শুয়ে থাকা যায়। শওকত সাহেব জানেন সোয়েটার কেনাটা তার জন্য খুবই বোকামি হয়েছে। চিত্রলেখাকে এই সোয়েটার তিনি কখনোই দিতে পারবেন না, কারণ চিত্রলেখা বলে কেউ নেই। পুরো ব্যাপারটা তার মাথায় অসুস্থ কোনো কল্পনা। সংসারের দুঃখ ধান্ধায় তার মাথা এলোমেলো হয়ে গেছে বলে এইসব হাবিজাবি দেখছেন। তারপরেও মনে হলো মেয়েটা দেখবে, জিনিসটা তার জন্য কেনা হয়েছে, বেচারি খুশি হবে। সাজেদুল করিমকে তিনি বাসায় পেলেন না, দরজা তালা বন্ধ। দরজার ফাঁক দিয়ে তিনি কলমটা ঢুকিয়ে দিলেন। তার মনে হলো ভালোই হয়েছে। সাজেদুল করিম জানল না উপহার কে দিয়েছে। মানুষের সবচেয়ে ভালো লাগে অজানা কোনো জায়গা থেকে উপহার পেতে। শওকত সাহেব গভীর আনন্দ নিয়ে বাসায় ফিরলেন। আজকের পেঁপে খেতে আগের মতো তিতা লাগলো না, চাটাও খেতে ভালো লাগছে। তিনি মনোয়ারাকে আরেক কাপ চা দিতে বলে ড্রয়ার থেকে আয়না বের করতে গেলেন। আয়না পাওয়া গেল না, ড্রয়ারে নেই, টেবিলের উপর নেই, বাথরুমে নেই, বারান্দায় নেই। তিনি পাগলের মতো আয়নাটা খুঁজলেন। মেয়েরা কি কেউ নিয়েছে? তিনি মেয়েদের ঘরে ঢুকে টেবিলের বইপত্র এলোমেলো করে খুঁজতে লাগলেন। ইরা বলল, বাবা তুমি কি খুঁজছো? আয়নাটা খুঁজছি। আমার একটা হাত আয়না ছিল না, ওই আয়নাটা। ওই আয়না তুমি কোথাও খুঁজে পাবে না, মা তোমার জন্য নতুন আয়না কিনেছে, ওটা ফেলে দিয়েছে। শওকত সাহেব হতভম্ব গলায় বললেন, এইসব কি বলছিস? কোথায় ফেলেছে? পুরনো একটা আয়না ফেলে দিয়েছে, আর তুমি এরকম ভাব করছো কেন বাবা? শওকত সাহেব বিড় করে কী যেন বললেন, কিছুই বোঝা গেল না। ইরা ভয় পেয়ে তার মাকে ডাকলো। মনোয়ারা এসে দেখেন শওকত সাহেব খুব ঘামাচ্ছেন, তার কপাল বেয়ে ফোঁটা ফোঁটা ঘাম পড়ছে। তিনি ধরা গলায় বললেন, মনোয়ারা আয়না কোথায় ফেলেছ? রাত 11টা বাজে। শওকত সাহেব বাসার পাশে ডাস্টবিন হাতড়াচ্ছেন। তার সারা গায়ে নোংরা লেগে আছে, তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি 2 হাতে ময়লা ঘেটে যাচ্ছেন। একটু দূরে তার স্ত্রী এবং 3 কন্যা দাঁড়িয়ে, তাদের চোখে রাজ্যের বিস্ময়। বড় মেয়ে কাঁদো কাঁদো গলায় বলল, বাবা তোমার কি হয়েছে? শওকত সাহেব ফিস করে বললেন, চিত্রলেখারে খুঁজছে রে মা, চিত্রলেখা। চিত্রলেখাকে আমি জানি না। শওকত সাহেব চোখ দিয়ে টপ করে পানি পড়ছে। তিনি কাঁপা গলায় ডাকছেন, চিত্রা মা রে, তুই কোথায়?